নমস্কার, রাধে রাধে সবাইকে। আমি পৌশালী। পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজকের ভিডিওটা একটু দেরি করেই শুরু করলাম। সকালে উঠে বাসি কাজকর্মগুলো সেরে নিয়েছি, তারপরে যেই স্নানে যাব তার আগেই দেখলাম ব্লিঙ্কিট থেকে কয়েকটা জিনিসপত্র এসেছে, তাই ভাবলাম একবারে গুছিয়ে তারপরে স্নানে যাই। আজকে ছিল একাদশী, তো একাদশী সকালবেলায় দুধ দই সমস্ত কিছু এনে রাখা হয়ে গিয়েছে। আসলে আগে যখন ব্লিঙ্কিট থাকতো না তখন হাজব্যান্ড যখন অফিস থেকে ফিরতো রাত্রেবেলা করেই দুধ দইটা আনতো। তবে ব্লিঙ্কিট হয়ে যাওয়ার পর থেকে আমরা বাজার থেকে খুব একটা বেশি কিনি না, ছোটোখাটো জিনিসের প্রয়োজন পড়লে ব্লিঙ্কিট থেকেই অর্ডার দিয়ে দিই। তো এখানটা দুধ দই পনির আর কয়েকটা মিষ্টি দইও আনা হয়েছে। একাদশীর দিন একটু বেশি পরিমাণে দই লাগে, সেই কারণে একটু বেশিভাবেই এনে রাখা হলো। যদি বিকেলবেলা কিছু করার প্রয়োজন পড়ে বা মাঝে সাঝে খিদে পেলে এমনি দুধ গরম করে খেয়ে নেওয়া যায়। এই কয়েক মাস আগে অবধি না ব্লিঙ্কিট থেকে আমি মাসকাবারি বাজার করতাম, বিশেষ করে যখন আমার মেয়েটা অনেকটা ছোট ছিল, ওকে নিয়ে তো সামনের বাজারগুলোতে যেতে পারতাম না, তো তখন বেশি করে করতাম, আপনাদের সাথে শেয়ারও করেছি। তবে এই কয়েক মাস হয়েছে আর ব্লিঙ্কিট থেকে সেরকম খুঁটিনাটি মাসকাবারি বাজার করি না, সামনের মুদিখানার দোকান থেকে কিনে আনি, আর সেখানে একটু সস্তাও হয়। ইদানিং দেখছি ব্লিঙ্কিটে অনেক বেশি ডেলিভারি চার্জ হোক বা প্রোডাক্টের চার্জ বাড়িয়ে দিয়েছে, সেই কারণে ব্লিঙ্কিট থেকে বাজার করাটা অনেকটাই কমিয়ে দিয়েছি। যেগুলো ধরুন নর্মাল মুদিখানার বাজারে পাওয়া যায় না, সেগুলোই আমি ব্লিঙ্কিট থেকে নিই আর কি। যেরকম চিজ হয়ে গেল বা বাটার হয়ে গেল, এগুলো অফারে পেলে আমি ব্লিঙ্কিট থেকে নিয়ে নিই। আর এই তো স্নান করে এখন চলে এসেছি ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে নেওয়ার জন্য। আপনারা অনেকেই আমাকে কথাটি বলেছেন যে এই বেসিনে কেন আমি ঠাকুরের থালা বাসন ধুই। আমি এর উত্তর আগেও দিয়েছি, তো আমি নিজে একটুখানি চিন্তা ভাবনা করে এখন কি করি, থালা বাসনগুলোকে না আর ওই বেসিনের নিচে নামাই না, এখানটায় মেজে স্ল্যাবের ওপরে রাখি, তারপরে ডাইরেক্ট ধুয়ে একদম নিয়ে নেই আর কি। আর যেহেতু আমার কিচেনে ঠাকুরের প্রসাদ রান্না হয়, সেই কারণে আশা করি কিচেনে রাখলে কোনো রকম প্রবলেম হবে না। তাও আমি চেষ্টা করব এই যে ট্যাপটা আছে না, এটাকে একটু ঠিক করে নেওয়ার জন্য। এটা ঠিক করে নিলে এটাকে আমি আশা করি কাজে লাগাতে পারবো। আর ওদিকে পুজোটা ঝটপট সেরে আমি চলে এসেছি ব্রেকফাস্ট বানানোর জন্য। যেহেতু আমরা আজকে একাদশী করছি, সেই জন্য বোনের জন্য সকালবেলা আলাদাভাবে একটু পোহা বানিয়ে দিচ্ছি, ওর মতো করে নিয়েছি। মেয়ে যদি ওর সাথে খায় একটুখানি খেয়ে নেবে, তো দুজনের মতো করে অল্প অল্প বানিয়ে নিচ্ছি। তো পোহাতে আর সবজি দেওয়ার মতো কিছুই নেই, শুধুমাত্র আলু আর বাদামটুকুই রয়েছে, তো এটা দিয়েই বানিয়ে দেবো ভাবলাম। তো বোনকেও জিজ্ঞেস করলাম, ও বললো আমার আলু দিয়ে পোহা খেতে বেশ ভালো লাগে, সবজি না দিলেও চলবে, তো এটা দিয়েই বানিয়ে দিচ্ছি। আমার বোন না এমনিতে পোহা উপমা এই ধরনের জিনিসগুলো খেতে খুব ভালোবাসে, তো ওকে বেশিরভাগ দিন চিলা পোহা এই ধরনের জিনিসগুলো বানিয়ে দিই। তবে প্রত্যেক দিন চেষ্টা করি একটু একটু খাবারের মধ্যে টুইস্ট দেওয়ার জন্য আর কি, যাতে নতুনত্ব একটু স্বাদ পায়। এমনিতেও তো বাড়ি চলে গেলে বাড়িতে তো এই ধরনের খাবার বানিয়ে দেওয়ার মতো কেউ নেই, তো আমার কাছে যতদিন আছে ততদিন একটু ভালো মন্দ করে খাওয়ানোর চেষ্টা করছি। বাড়িতেও হয়তো ভালো মন্দ খাওয়াবে, তবে বাড়ির খাবারগুলো আমার থেকে একটু আলাদা হবে, কারণ বাড়িতে তো ননভেজ খেতে পারবে, আমার কাছে তো ননভেজ পারে না খেতে। তো ভেজের মধ্যে যত ধরনের ভালো খাবার দাবার রয়েছে ওকে একটু কয়েকদিন খাওয়ানোর চেষ্টা করছি। আর এই তো বলতে বলতে আমার পোহাটা একদম রেডি হয়ে গিয়েছে। খুবই সিম্পলভাবে আজকে বানিয়েছি, তবে খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। তো ওকে খাবারটা দিয়ে আসি, তারপরে এদিকে আমার রান্নাবান্নাগুলো শুরু করব। আমাদের আজকে একাদশীর খাবার হচ্ছে দেখে বোন বললো, দিদি আজকে তোকে আর রান্না করতে হবে না, তোদের সাথেই আমি খেয়ে নেবো। তারপরেও আমি ওর জন্য একটু ভাত আর রাজমা বানিয়ে নিচ্ছি, কারণ ও যেহেতু ফিডিং মাদার রয়েছে, ও যদি এ ধরনের খাবার খেলে বাচ্চার কোনো সমস্যা হয়, সেই কারণে আমি ভাবলাম না, ভাতটা ওর জন্য বানিয়ে রেখে দিই। তো এখানটা চালটা ধুয়ে নিয়েছিলাম, আর চাল ধোয়া জলটা আমি এদিকে গাছে একটু দিয়ে গেলাম, আর এখানটা একটু মাখানা ভেজে নিচ্ছি। একাদশীর দিন না হাজব্যান্ডকে বিকেলবেলা টিফিনে এই মাখানা আর একটু বাদাম ভাজা দিয়ে দিই, এটা খেলে বেশ খানিকক্ষণ পেটটা ভরা ভরা থাকে। তারপরে যা রান্না করি শুকনো শুকনো করে সেটা আমি ওর টিফিনে বা ডিনারে দিয়ে দিই আর কি। আর এই তো ছোটো বাবুর জন্য না এখানটায় গরম জল রেডি করে নিচ্ছি, ওকে ঝটপট স্নান করিয়ে নেব। এই কয়েকদিন আগে না বাড়িতে একটু বেশি পরিমাণে ঘি আনিয়ে রেখেছি, কারণ একাদশীর দিন আমরা বিশেষ করে ঘিয়েই রান্না বান্না করি। মাঝে মধ্যে হয়তো তেলটা ব্যবহার করি, তবে বেশিরভাগ সময় ঘিটাই ইউজ করি আর কি। আর আমার মেয়ে তো এখন বড় হচ্ছে, আগে ওকে ভাতের সাথে বাটার দিতাম, তবে এখন চেষ্টা করি হাফ চামচ করে ঘি দেওয়ার জন্য। যদিও বলে ছোটো বাচ্চাদের জন্য বাটার খুবই ভালো, তবে শ্বশুর বাড়ি থেকেও মাঝে মধ্যে ঘি বানিয়ে দিয়ে যাচ্ছে, বা আমার বাড়ি থেকেও মাঝে মধ্যে ঘি আসে, তো ঘিটা খেতে বেশ ভালোবাসে দেখে ওকে খুবই সামান্য পরিমাণে প্রত্যেক দিন একটু ঘি খাওয়ানোর চেষ্টা করছি। সেই কারণেই একটা বড় ঘি এনে রেখেছিলাম। আর বড় ঘি এনে রাখলে কি সমস্যা হয় বলুন তো, বাইরে তো রাখতে পারি না, এটাকে যখনই ফ্রিজে রাখি তখনই শক্ত হয়ে এরকম ডালা পাকিয়ে যায়। আর
রান্না করার সময় যদি বের করি না, তখন ঘিটা বের করতে অনেক সমস্যা হয়। তো আজকে সেরকমই একটা সমস্যার সম্মুখীন হয়েছিলাম। চামচ বা এই ছুরি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ঘিটাকে বের করে আজকে রান্নাবান্নাগুলো সারছি। মানে সকালে রান্না করলে না, আগের দিন রাত্রেবেলায় ঘিটাকে বের করে রাখতে হয়, তবে গিয়ে ওটা নরম হয় আর কি। তো যাই হোক, ওদিকে একটু বাদাম ভেজে নিয়েছি, তারপরে বেশ খানিকটা আলুকে ভাজতে বসিয়ে দিলাম সাবুদানার খিচুড়ি বানাবো বলে। আর বোনের জন্য এদিকে রাজমাটাকেও সেদ্ধ করে নিয়েছি, তার সাথে বেশ কয়েকটা আলুও সেদ্ধ করে নিয়েছি। আজকে আলু দিয়ে একটু পরোটা বানাবো, তবে অন্যরকমভাবে বানাবো, মানে যেটা খুব সহজেই বানানো যায়। আর ওদিকে এখন আলুটা ভাজতে দিয়ে আমি এখানটা আরও একটা ছোট কাজ সেরে নিয়েছি। এই জায়গাটাতে না আমার অনেক ছোটোখাটো জিনিস রাখা রয়েছে, বিশেষ করে বাজার যাওয়ার যে ব্যাগ ট্যাগ রয়েছে সেগুলো এখানটায় রেখেছি। তাছাড়া এরকম খুঁটিনাটি কিছু জিনিস রয়েছে যেগুলো আমাকে ডিসকার্ড করতে হবে, মানে ঠাকুরের ছবি টবি যেগুলো ক্যালেন্ডারের সাথে আসে না, সেগুলো তো এখানে ওখানে ফেলা যায় না। তো সেই কারণে আমি একটা জায়গায় জমিয়ে রাখি, সময় পেলে না বাজার যাওয়ার সময় পাশেই একটা ছোট্ট পুকুর রয়েছে, সেখানে ফেলে আসার চেষ্টা করি। তবে বেশ কয়েকদিন হয়ে গিয়েছে আমি বাজার তো যাচ্ছি, তবে ওটা নিয়ে যেতে একদমই ভুলে যাচ্ছি। তো আজকে ভাবছি একদম ফেলে আসবো জিনিসগুলোকে, সে কারণে হাতের কাছে বের করে রেখে দিলাম, আর সাথে সাথে জায়গাটাও একটু ক্লিন করে নিলাম। বিহারে থাকার সময় না বৌদ্ধ গয়াতে ঘুরতে গিয়েছিলাম, তো সেখান থেকে এরকম একটা মূর্তি এনেছিলাম বুদ্ধদেবের। তো এটা মাটির মূর্তি, একদম যে কারখানা থাকে সেখান থেকে গিয়ে নিয়ে এসেছিলাম, বানানোও দেখেছিলাম। তো জিনিসটা আমার এত বেশি পছন্দের ছিল। এই যে ট্রান্সফারের সময় না এটা ভেঙে গিয়েছে, মানে বুদ্ধদেবের না খেয়ে জায়গাটা একটুখানি ড্যামেজ হয়ে গিয়েছে। তো এরকম ভগ্ন মূর্তি তো বাড়িতে রাখতে নেই, সেই কারণে ভাবছি একদম বিসর্জন দিয়ে আসবো পুকুরে। আর এই তো কথা বলতে বলতে এদিকে আমার সাবুদানার খিচুড়িটাও রেডি হয়ে গিয়েছে। যখন প্রথম প্রথম আমি সাবুদানার খিচুড়ি বানানো শিখি, তখন না আরও ভালোভাবে বানাতাম, মানে বাদামগুলোকে ভালোভাবে ভেজে সেগুলোকে গুঁড়ো করে সাবুদানার মধ্যে মিশিয়ে তারপরে রান্না করতাম আর কি। সেটা খেতে কিন্তু আরও বেশি ভালো হতো। তবে এখন আর এত বেশি তামঝাম করি না, খুবই সিম্পলভাবে বানাই। যখন যেরকম যে জিনিসটা হাতের কাছে রয়েছে সেটা দিয়েই বানিয়ে দেওয়ার চেষ্টা করি আর কি। আর এই তো দেখুন রাজমাটাও প্রায় রেডি হয়ে এসেছে। আর ওই যে বলেছিলাম আমার গ্যাসটা খারাপ রয়েছে, সেই কারণে একদিকের গ্যাসেই না রান্নাবান্না করতে হচ্ছে। তো এখন গ্যাসটাকে ঠিক করাতে নিয়ে যেতেও পারছি না, যেহেতু বাড়িতে সবাই রয়েছে। রান্নাবান্না না হলে তো খুব মুশকিল হয়ে যাবে। তো যতদিন সবাই রয়েছে ততদিন এরকমভাবেই চালাতে হবে। কখনো ফাঁকাফুঁকি সময় দেখে সেই সময় গ্যাসটাকে ঠিক করিয়ে আনবো ভাবছি। আর এখানটায় কিন্তু ফ্রিজটাও একটু ক্লিন করে নিলাম। বেশ কয়েকদিন হয়ে গিয়েছে ফ্রিজের ভেতরে জিনিসপত্র এত পরিমাণে রয়েছে, আমি ভালোভাবে ফ্রিজটাকে ক্লিনও করতে পারছি না। ডিপ ক্লিন তো অনেক দিনই করা হয়নি, তো ভাবছি কোনো একদিন সময় করে ডিপ ক্লিনও করিয়ে নেব। তো ফ্রিজটা ভালোভাবে ভিজে কাপড় দিয়ে মুছে আর এখানটা একটুখানি আটা মাখিয়ে নিচ্ছি। আর এতদিন ধরে ভিডিও করতে করতে না আমার ফোনের স্পেসটাও একদম কমে গিয়েছিল, সেই কারণে এই রেসিপিটা আজকে আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তবে আমার মনে হয় আমি আপনাদের সাথে এই রেসিপি আগে একবার দুবার শেয়ার করেছি। তো সেদ্ধ করে রাখা আলুটাকে দিয়ে এই আটাটাকে মেখে নেব, আর এর সাথে কিছু কিছু বেসিক মশলাও দিয়ে দেবো, তাতে করে আলুর পরোটার টেস্টটাও পাওয়া যায় আর পরোটাগুলো অনেকক্ষণ অবধি নরমও থাকে। আর এদিকে দেখুন আমার কিন্তু রাজমাটাও একদম রেডি হয়ে এসেছে। আর যেহেতু আজকে বোন ভাত খাবে, সেই কারণে ভাত বানানোর খুব একটা বেশি তাড়াহুড়ো নেই, ভাতটা একদম শেষে বসিয়েছি। আর এদিকের গ্যাসে কিছুক্ষণ ধুকধুক করে হয়েছে, তারপরে একদম হাই ফ্লেমে বসিয়ে দিলাম। আর তার ফাঁকে এখানটায় কিচেনটাও ক্লিন করে নিচ্ছি। আমি প্রত্যেক দিনই মোটামুটি এরকমভাবে কিচেনটাকে হালকা হাতে ক্লিন করে নেওয়ার চেষ্টা করি। তার ফলে কি হয় বলুন তো, আমাকে 2 মাস অন্তর অন্তর যদি কিচেনটাকে ডিপ ক্লিন করতে হয় না, তাহলে খুব একটা বেশি খারাপও লাগে না, আর জিনিসপত্রগুলো খুব একটা নোংরাও হয় না, তাড়াতাড়ি করেই হয়ে যায়। আর প্রত্যেক দিন তো ডিপ ক্লিন করা সম্ভব নয়, সেই কারণে ভিজে একটা কাপড় নিয়ে প্রত্যেকটা জিনিস কিন্তু আমি ভালোভাবে এরকমভাবে মুছে নিই। সে আমার একটা রান্না হোক বা 10টা রান্না হোক, প্রত্যেক দিনই আমি এই জিনিসটা ফলো করি। আর ওপরে যে সেলফটা দেখছেন, ওটা খুব একটা ঘন ঘন করা হয় না, কারণ ওখানটায় ছোটোখাটো অনেক জিনিসপত্র রয়েছে, ওগুলো সরিয়ে সরিয়ে করতে গেলে একটু সময় লাগে বলে ওটা মোটামুটি সপ্তাহে একবার মতো করি। আর আমাদের বাড়িতে পিঁপড়ের এত বেশি উপদ্রব, আমি যদি একদিন কিচেন ক্লিন না করি না, পরের দিন এসে দেখবো পিঁপড়ে এদিক থেকে ওদিক থেকে বালি টেনে জায়গাগুলোকে নোংরা করে ফেলেছে। তো ওদের কারণেও বিশেষ করে আমি আরও বেশি পরিষ্কার রাখি আর কি জায়গাটা। প্রায় 10 মিনিট মতো সময় লাগলো আমার কিচেনটাকে ক্লিন করতে। তারপরে এই যে ভাবলাম রুটিটাও একদম করে রেখে দেই, কারণ বিকেলবেলা আমার যদি করতে ইচ্ছে না করে, তো রুটিটা একদম বোনের জন্য করে রেখে দিই, আবার রাত্রেবেলা আমি ওর জন্য কিছু একটা বানিয়ে দেব। খুব একটা বেশি রুটি করছি না, বোনের জন্য 2-3 পিস করে রেখে দেব। ও একদম বিকেলবেলা হোক বা সন্ধ্যের দিকে খিদে পেলে টুকটুক করে পরোটাগুলো খেয়ে নেবে আর কি।
আমার বোন তো প্রথমে বুঝতেই পারেনি যে এটা আমি কি বানিয়েছি। পরে যখন ওকে বললাম যে এটা আলু দিয়ে বানিয়েছি, তখন বলল না খুব ভালো হয়েছে। আমি তাই ভাবছিলাম যে কি করে পরোটাগুলো এত নরম হলো। আসলে আলু দিলে না পরোটা এমনিতেও অনেক বেশি নরম হয়। তো রান্নাঘরে কাজ মোটামুটি কমপ্লিট করে আমি এখানটায় আরও খুঁটিনাটি কাজগুলোতে হাত দিলাম। ওয়াশিং মেশিনটা চালাবো একটু পরে, সেই কারণে ভাবলাম জামা কাপড়গুলো দিয়ে একদম সার্ফ দিয়ে রেখে দিই। যখন সবার খাওয়ার খাওয়া হয়ে যাবে, ঘুমিয়ে যাবে, তখন আমি মেশিনটাকে একদম চালিয়ে দেবো। তাতে করে কারোর কোনো সমস্যা হবে না। আপনারা ভিডিওতে কতটা বুঝতে পারেন জানি না, তবে আমার এই ফ্ল্যাটটা কিন্তু অনেকটাই ছোট, খুবই ছোট্ট একটা ফ্ল্যাট। বিশেষ করে আমার লিভিং রুমটা না অনেকটাই ছোট। লিভিং রুমের মধ্যে সোফা রয়েছে, ডাইনিং টেবিল রয়েছে, তার উপরে এই ওয়াশিং মেশিন রয়েছে। আমার বোন তো মাঝে মধ্যে বলে তুই লিভিং রুম থেকে কিছু কিছু জিনিস সরিয়ে দে, লিভিং রুমটা একটুখানি স্পেস ক্রিয়েট করা আর কি। আসলে কোন জিনিসটা সরাবো কিছুই বুঝে উঠতে পারি না। মাঝে মধ্যে ভাবি যে আমি ডাইনিং টেবিলটাকেই চেঞ্জ করে ফেলি। আসলে ডাইনিং টেবিলে আমরা খুব একটা বেশি খাবার খাই না, তো সেই কারণে ভালো ডাইনিং টেবিলের প্রয়োজন আমাদের এই মুহূর্তে একদমই নেই। সেই কারণে যা আছে সেটা দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি। তো যাই হোক, বাবুর জামা কাপড়গুলো যে কেচেছিলাম ছোটো বাবুর, সেগুলো একদম বাইরে রোদে দিয়ে এখন ভাবলাম একটু বাজার থেকে ঘুরে আসি। কারণ এই সময় না শ্রাবণ মাস চলছিল, তো শ্রাবণ মাসের সময় তো সবুজ চুড়ি পরতে হয়। আমার বোনও বাড়িতে রয়েছে, তাই ভাবলাম ওর জন্য টুকিটাকি কিছু বাজার করে আনি। তো দেখুন এই কয়েকটা জিনিসপত্র কিনে এনেছি। এই ক্ল্যাচারগুলো যতই থাকে ততই যেন মনে হয় নেই আর কি। আমার যদিও খুব একটা বেশি ক্ল্যাচার নেই, তবে এই ইদানিং দেখছি ক্ল্যাচারগুলো ব্যবহার করতে কিনা একটা দুটো ভেঙে গিয়েছে। আর একটা দুটো স্টকে না থাকলে না চুলগুলোকে গুটিয়ে রাখা খুবই মুশকিল হয়ে যায়। সেই কারণে এই কয়েকটা ক্ল্যাচার নিয়েছি, তার সাথে ছোটো বাবুদের জন্য ক্লিপ নিয়েছি, আর এই টিপের পাতাটা নিয়েছি আর কি। শ্রাবণ মাসের সময় যদি কোনো বিবাহিত মেয়েদেরকে শৃঙ্গারের কিছু জিনিসপত্র দেওয়া যায়, তাও শুনেছি নাকি খুব ভালো হয়। তবে বাঙালিদের মধ্যে এই প্রচলনটা কতটা আছে জানি না, নন বেঙ্গলিদের মধ্যে অনেক বেশি প্রচলন রয়েছে। আমাদের মধ্যে তো সবুজ চুড়ি পরার কোনো নিয়মও নেই, মানে শাস্ত্রে কিন্তু কোথাও লেখা নেই সবুজ চুড়ি পরার কথা। সবুজ চুড়িটা আঞ্চলিক একটা প্রথা বলেই জানি। তো যেহেতু সবাই পরে আর পরতেও বেশ ভালো লাগে, সেই কারণে আমিও পরি আর কি। যদিও আমি খুব একটা বেশি দিন এই জিনিসটা চালু করিনি। যখন বিহারে থাকতাম তখনই এই সবুজ চুড়ি পরা শিখেছি। ওখানকার যে আন্টিরা থাকে না, মানে একটুখানি বয়স্ক আন্টিরা বিবাহিত, সবুজ চুড়ি না পরলেই না আমাকে বলে বলে পরাতো যে তুমি শ্রাবণে কেন পরছো না। তো ওনাদের জন্যই আমি এই জিনিসটা শুরু করেছিলাম। তো যেহেতু প্রত্যেক বছর পরি, সেই কারণে এখনও পরি আর কি। তো এখানটায় দেখুন সকালবেলা যে ব্লিঙ্কিট থেকে কয়েকটা জিনিস আনা হয়েছিল, ঠাকুরের জন্য একটু কাজু আর আলমন্ড, খেজুর এসব আনিয়েছি। আর কৌটোতে ঢালতে না ঢালতেই আমার মেয়ে কিন্তু চলে এসেছে। ওর প্রত্যেকটা কৌটো থেকে একটা একটা করে চাই আর কি। আর যখনই কৌটো থেকে একটা দুটো নিচে পড়ে যায় না, ও নিজের থেকেই বলে যে ওটা আমাকে দাও, ওটা তো আমাকে গোপাল দাদা দিয়েছে আর কি। তো যাই হোক, ও কৌটোতে ঢালার আগেই কিন্তু ও খেয়ে নিয়েছে। তবে ও কিন্তু এঁঠো হাত দেয়নি, আপনারা দেখে কেউ ভাববেন না যে ও খেতে খেতে হাত দিয়েছে। আমি ওকে বের করে দিয়েছি। আর যখন ও বাম হাতটা কৌটোর মধ্যে দিয়েছিল না, ওই হাতটা ওর পরিষ্কারই ছিল। তো যাই হোক, ওদিকের কাজ সেরে বিকেলে যে ঘরটা মোছা থাকে সেটা একবার ভালো করে মুছে নিলাম। বিকেলবেলা ডেটল দিয়েই বেশিরভাগ ঘরটা মুছি। আর এখন মেয়েকে একটু ঘুম পাড়াবো, আর তার সাথে রেস্টও নেব। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন, আর নিজের যত্ন রাখবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার কাল।